তো বন্ধুরা, আমরা কুলম্বের সূত্র পড়েছি, তার ভেক্টর রূপ সম্বন্ধে জেনেছি এবং এই সম্পর্কিত আমরা কিছু কোশ্চেন অ্যান্সারও ডিসকাস করেছি। আজকে আমরা একটা নতুন বিষয়ের মধ্যে ঢুকছি, সেটা হচ্ছে তড়িৎভেদ্যতা ও আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ঠিক আছে, তো দেখা যাক কি আমরা জেনেছি কুলম্বের সূত্র এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু স্থির যে দুটি আধান তাদের গুণফল, তাদের মধ্যে যে ডিস্টেন্স আর তার স্কোয়ার। এটা তো যদি ভেক্টর ফর্ম নেই তাহলে আর ক্যাপ হবে। তো চলো আমরা ভেক্টর ফর্মের মধ্যে যাচ্ছি না, আমরা এমনি শুধুমাত্র এর মানটাকে নিয়ে ডিসকাস করবো আজকে। ওকে, তো এখন কি হয়েছে, এসআই পদ্ধতির জন্য বিজ্ঞানী কুলম্ব এই ফর্মটাকে লিখলেন কেমন, 1/4πε করে এসআই পদ্ধতির জন্য। কে এটাকে লিখেছেন 1/4πε, তো উনি লিখেছেন, চলো এটাকে মেনে নাও, এটা নিয়ে আর কোনো কোশ্চেন করো না। অবশ্যই এমনি এমনি তিনি লেখেননি, সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে যাতে সহজেই আমরা মানটাকে বের করতে পারি, দুটো ইউনিটের মধ্যে গুলিয়ে না ফেলি, সেই জন্যই তিনি এসআই পদ্ধতির জন্য লিখেছেন কে ইকুয়াল টু 1/4πε। কুলম্বের ধ্রুবক যেটা ছিল সেটাকে তিনি ভেঙে লিখেছেন 1/4πε। তো নিশ্চয়ই মনে আছে এই কেটা হচ্ছে মাধ্যমের সাথে সাথে এর মানটা ভ্যারি করে, কনস্ট্যান্ট, কিন্তু একটি মাধ্যমে কনস্ট্যান্ট, যখন অন্য মাধ্যমে আমি চার্জগুলোকে নিয়ে যাব তখন এই কনস্ট্যান্টের মানটাও পাল্টে যাবে, তাই তো? মানে জলের ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট মান আছে, প্যারাফিনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান আছে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা তোমরা মনে আছে নিশ্চয়ই। তো এখন কেটাকে লেখা হয়েছে 1/4πε, এটা মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হতো, তাহলে এখানে কোনটা চেঞ্জ হবে? এক তো কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হবে এপসাইলন। কি এটা? এপসাইলন, এপসাইলন গ্রিক লেটার, ঠিক আছে, এপসাইলন। ওকে, এখন মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হবে এপসাইলনটা। তো দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে। ধরো যে দুটো স্থির বিন্দু আধান, Q1 একটার আধান, অন্যটির মান হচ্ছে Q2, এরা আর ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, এখন যখন এই আধান দুটি শূন্য মাধ্যমে রয়েছে, মাধ্যমের মধ্যে কোনো অনুটনু কেউ নেই, এদের মধ্যে বাধা দেওয়ার মতো তেমন কেউ নেই, মোটামুটি এরা স্বাধীন। ঠিক আছে, তো শূন্য মাধ্যমে এরা এখন যতটা স্বাধীন, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল যতটা হবে, ঠিক আছে, যখন এরা চলে এলো একটা অন্য মাধ্যমে, একটা অন্য লোকের এলাকায় ঢুকে পড়েছে, জলের এলাকায় ঢুকে পড়েছে, কিংবা প্যারাফিনের এলাকায়, কিংবা কাঁচের এলাকায়, অব্রের এলাকায়, যার যা হোক একটা এলাকায় ঢুকে পড়েছে, তখন কিন্তু তারা আর একে স্বাধীনভাবে আকর্ষণ বিকর্ষণ করতে দেবে না, বাধা দেবে। ঠিক আছে, কি বললো, যে কোনো মাধ্যমে যখন ওরা ঢুকে পড়লো, শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে, তাহলে যাক মাধ্যম মানে কি কি হতে পারে, জল একটা মাধ্যম, ঠিক আছে, প্যারাফিন, আচ্ছা, সে আবার কি হতে পারে, গ্লিসারিন, সব অনেক কিছু, কাঁচ, আমি আপাতত এই লিখছি। মাধ্যম এ কিন্তু স্বাধীনভাবে ওদেরকে আর চলতে দেবে না, শুধু এদেরকে নয়, বিন্দু আধানকে নয়, এরা নিজেদের একটা করে দল ঠিক করে রেখেছে। কেমন দল? একটা দলকে ঠিক করে রেখেছে, তারা দুটি স্থির বিন্দু আধান আসলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলকে বাধা দেবে। প্রত্যেকটা জল মাধ্যম হোক, প্যারাফিন হোক, গ্লিসারিন হোক, কাঁচ হোক, সবাই কি ঠিক করে রেখেছে, যদি একটা দলকে ঠিক করে রেখেছে, এরা কোনো যদি দুটি স্থির বিন্দু আধান দেখতে পায়, ওদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মানকে বাধা দেবে। ঠিক আছে, সেই দলটাকে আমরা নাম দিলাম তড়িৎভেদ্যতা। কি নাম দিচ্ছি? তড়িৎভেদ্যতা। জল মাধ্যমের জন্য জলের তড়িৎভেদ্যতা, প্যারাফিন মাধ্যমের জন্য প্যারাফিনের তড়িৎভেদ্যতা, গ্লিসারিনের জন্য গ্লিসারিনের তড়িৎভেদ্যতা। এ কি করবে? স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলকে বাধা দেবে। ঠিক আছে, এরকম সবাই মিলে আরেকটা দল ঠিক করে রেখেছে, সে কি করবে? ওই মাধ্যমের মধ্যে আলো আসলে তার গতিপথকে বাধা দেবে, তার বেগকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সেটার আমরা সেই দলটার নাম দিয়েছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটার নাম হচ্ছে পারমিটিভিটি। ওকে, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরকমভাবে আরেকটা দল ঠিক করে রেখেছে কি না, যদি চুম্বক দুটোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ করতে চায়, মাধ্যম একটা দল ঠিক করে রেখেছে, সে গিয়ে ওদের মধ্যে বাধা দেবে। ঠিক আছে, সেটাকে নাম দেওয়া হয়েছে চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, তো একটা একটা করে দল ঠিক করা আছে। তো যখন দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, তখন বাধা দেবে এ তড়িৎভেদ্য, তখন কিন্তু প্রতিসরাঙ্ক যাবে না, চৌম্বক ভেদ্যতাও যাবে না। ঠিক আছে, যখন আবার আলোর আসবে তখন কিন্তু এও যাবে না, ওও যাবে না, তখন কি যাবে? প্রতিসরাঙ্ক, সে গিয়ে বাধা দেবে। তাহলে ফিজিক্সের ভাষায় কি?
ফিজিক্সের ভাষায় বলতে গেলে মাধ্যমের এক একটা ধর্ম। যখন দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ব্যাপার আসবে তখন তড়িৎভেদ্যতা ধর্মটা কাজে আসবে। এগুলি তখন এদের কোনো ভূমিকা নেই, ঠিক আছে। আবার যখন যখন প্রতিসরণ মানে কি, যখন আলোর বেগের কথা আসবে তখন যাবে প্রতিসরাঙ্ক, এটা একটা মাধ্যমের ধর্ম, এ গিয়ে আলোর বেগকে বাধা দেবে। সেরকমভাবে চৌম্বক বলকে বাধা দেবে চৌম্বকভেদ্যতা। তো আমাদের এখন এই সমস্ত বিষয়গুলো দরকার নেই, আমি এখন শুধু তড়িৎভেদ্যতায় থাকছি। আমি জাস্ট মাধ্যমের এই ধর্মের কথায় আসবো যে কিনা স্থির তড়িৎ বলকে বাধা দেয়, ঠিক আছে, তার মানকে কমিয়ে দেয়। তাহলে আমরা কি জানবো যে শূন্য মাধ্যমে ওদের বাধা দেওয়ার মতো কেউ নেই, শূন্য মাধ্যমে ওদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটাই ম্যাক্সিমাম। তাহলে শূন্য মাধ্যমের জন্য যদি আমি দিই F0, এটা কিন্তু ম্যাক্সিমাম হয়। অন্য যে কোনো মাধ্যমের জন্য যদি দুটি বিন্দু আধানের মান ঠিক থাকে, সেম থাকে, যদি আর এর মানও সেম থাকে, ওই সিস্টেমটা যদি আমরা অন্য মাধ্যমে নিয়ে যাই, অন্য মাধ্যমে FM, সেটা কিন্তু কম হয়ে যায়, ঠিক আছে। এটাকে মিনিমাম লিখতে পারি না, এটাকে আমি লিখতে পারি F0 কম হবে FM, অন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান শূন্য মাধ্যমের থেকে কম হবে, ঠিক আছে। চলো এবার কতটা কম হবে কি ব্যাপার আমরা দেখি। তাহলে শূন্য মাধ্যমের জন্য দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানকে আমি দিলাম F0 বলে ডিনোট করলাম। তো সেক্ষেত্রে এটা হবে 1/4πε0। শূন্য মাধ্যমের জন্য এটাকে দিলাম ε0 বা ε0 বলতে পারো, বাকি যা ছিল সেম থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটাই হচ্ছে সেই প্রপার্টি যে কিনা গিয়ে ওই বাধাটা দেবে, ঠিক আছে। তড়িৎভেদ্যতা এই এপসাইলনটাকে বলা হবে। তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবার অন্য যে কোনো মাধ্যমের জন্য আমি দিচ্ছি FM, ঠিক আছে। সেক্ষেত্রে সূত্রটা হবে কুলম্বের সূত্রটা 4πε, সব কিন্তু এসআই পদ্ধতির জন্য এখন হচ্ছে, সিজিএস পদ্ধতির জন্য আমি পরে আসছি। Q1 Q2/r², যেখানে এপসাইলনটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, আমি আর লিখছি না, ঠিক আছে। অন্য মাধ্যমের জন্য তড়িৎভেদ্যতা আর লিখছি না, অন্য মাধ্যমের জন্য তড়িৎভেদ্যতা। তো বোঝা গেছে অন্য যে কোনো মাধ্যমে বলটা কিন্তু কম হবে, শূন্য মাধ্যমে ম্যাক্সিমাম হবে যদি এদের আধানের মান ডিস্ট্যান্স সেম থাকে। এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখন F0 হচ্ছে বেশি, FM হচ্ছে কম, তার মানে কি, এই যে বাধা দেওয়ার প্রপার্টিটা, বাধা দেওয়ার ধর্মটা কার মধ্যে লুকিয়ে রয়েছে, এই এপসাইলনের মধ্যে। তার মানে কি, যে মাধ্যমে এপসাইলন যত বেশি সেই মাধ্যমের বাধা দেওয়ার ক্ষমতা তত বেশি, মানে সেই মাধ্যমে বল দুটির মান তত কম। কি বললাম, যে মাধ্যমের তড়িৎভেদ্যতা যত বেশি সেই মাধ্যমের বাধা দেওয়ার ক্ষমতা তত বেশি, তার মানে বাধা বেশি দিতে পারবে মানে বল কম হবে। তাহলে যে মাধ্যমের তড়িৎভেদ্যতা যত বেশি সেই মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম। তাহলে ঠিক আছে, তাহলে শূন্য মাধ্যমে নিশ্চয়ই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সব থেকে বেশি হবে, বাধা দেওয়ার কেউ নেই। তার মানে এখানে কিন্তু এপসাইলন মানে তড়িৎভেদ্যতার মান সব থেকে কম, অন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান বেশি। অন্য মাধ্যমে বাধা দেওয়ার ক্ষমতা বেশি, অন্য মাধ্যমে বিভিন্ন অণু রয়েছে, ঠিক আছে। কোন মাধ্যমে কত বেশি সেটা আমি আসছি না, কিন্তু অন্য যে কোনো মাধ্যমের জন্য বেশি হবে। ওকে, তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে। শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা সব থেকে কম, শূন্য মাধ্যমে ফোর্স সব থেকে বেশি। ওকে, তাহলে এবার আমি আসি বিভিন্ন মাধ্যমের জন্য এই তড়িৎভেদ্যতার মানটা কেমন হয়, ঠিক আছে, মুছে দিই। তাহলে এসআই পদ্ধতির জন্য আমরা পেয়েছি কুলম্বের সূত্রটা, এখন জাস্ট মানটাকে লিখছি 1/4πε Q1 Q2/r²। চলো শূন্য মাধ্যম যদি বলি তাহলে আমি ε0 লিখব, ঠিক আছে। তাহলে এখন তড়িৎভেদ্যতা আমি লিখছি শূন্য মাধ্যমের ক্ষেত্রে 0, এটাই শুধু তোমরা মুখস্থ রাখবে, আর কারোর মান মুখস্থ করার দরকার নেই। সেটা হচ্ছে 8.854, 85 পর্যন্ত লিখতে পারো, ইন্টু 10⁻⁻12। এককটা নিজেরাই লেখো। তাহলে এখানে কী লিখতে পারি, এপসাইলন সমান 1/4π, এত ইউনিট হয় না, ওটা লিখছি না আমি, জাস্ট Q1 Q2 লিখছি, এফটাকে নিচে লিখছি, r², ঠিক আছে। এসআই পদ্ধতির জন্য চার্জের একক হচ্ছে কুলম, কুলম স্কোয়ার। এফ নিচে রয়েছে, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন,
নিউটন ইনভার্স, আর মানে ডিস্টেন্স, তার ইউনিট হচ্ছে মিটার, নিচে রয়েছে উপরে তুললে মিটার টু দি -2। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 মুখস্থ করলাম, ঠিক আছে। চলো এবার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের জন্য তো আমি লিখে দিই, চলো এয়ার, এটা লিখে দিই আমি এখানে এয়ার, জাস্ট একটুখানি চেঞ্জ হয় 859, বাকি সব সেম, ঠিক আছে। তো আমরা এই দুটোকে প্রায় সেমই ধরি, এয়ার বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে একই, ওকে। এবারে তারপরে একটা কিছু মাধ্যম লিখি, মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট আপনি দেখো আমি কেন লিখছি পরে বুঝতে পারবে। তারপরে ধরো লিখি আমি প্যারাফিনের ক্ষেত্রে, কি প্যারাফিন, চলো ইংলিশে লিখি, বাংলা তো তোমরা জানো, প্যারাফিন, বানান ভুলও হতে পারে। প্যারাফিনের জন্য হচ্ছে 19.48 সম্ভবত, অ্যাকচুয়ালি এগুলোর মান টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, তাপমাত্রার সাথে সাথে, তো 20°C সম্ভবত মানটা, এটা অন্য মাধ্যমে অন্য হতে পারে, তো মানটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, জাস্ট একটা লিখো, আমি সব 10⁻12 লিখছি, কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর একটা লিখি গ্লিসারিনের জন্য, কি গ্লিসারিন, সেটা কত ভুল হতে পারে একটু, ঠিক আছে, সেম। আচ্ছা মুখস্থ করার দরকার নেই, আবার বলছি। এবারে লিখছি ওয়াটারের ক্ষেত্রে, জলের জন্য, জলের জন্য কত, এটা এরকম একটা হয় কিছু একটা সামথিং, ঠিক আছে। তাহলে দেখো শূন্য মাধ্যমের জন্য কিন্তু সব থেকে কম, দেখো 8.8, সবার পাওয়ার একই, চলো ভাবার দরকার নেই। তারপরে দেখো প্যারাফিনের জন্য 19, বাট একটু বেশি, গ্লিসারিনের জন্য অনেক বেশি, ওয়াটারের জন্য অনেক বেশি, ঠিক আছে। তাহলে এদের এগুলো মানগুলো বেশি মানে কেমন, এপসাইলন 0 তার থেকে বেশি, এপসাইলন হচ্ছে পি প্যারাফিন, তারপরে হচ্ছে এপসাইলন জি, তারপরে এপসাইলন ডব্লিউ, তার মানে ফোর্সও সব থেকে বেশি এখানে উল্টোটা, ঠিক আছে। তারপরে প্যারাফিনে ফোর্স, তারপরে হচ্ছে গ্লিসারিনে, তারপরে হচ্ছে ওয়াটার, ওকে। যদি কিন্তু সব সেম হয়, মানে কি Q1 Q2 আর এই মানগুলো সব সেম হয়, তখন কিন্তু এই ব্যাপারটা আসবে, ওকে ক্লিয়ার। এবার দেখা যাক, তাহলে এগুলো হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা বলা হয়, ওকে। কোনো কোনো জায়গায় বইতে দেখতে পাবেন অন্য মাধ্যমের জন্য ওকে বলা হয় চরম তড়িৎভেদ্যতা, ঠিক আছে। ছাড়ো, এবার দেখো ফিজিসিস্টটা খুবই চালাক হয়, এই প্যারাফিনের ক্ষেত্রে এত বড় মানটা কে মনে রাখবে, এই গ্লিসারিনের ক্ষেত্রে এত বড় মানটা কে মনে রাখবে, খুব কষ্টকর মনে রাখবে, ঠিক আছে, সম্ভব না। তাহলে কি করা যায়, কি করা গেল তখন, দেখো আমরা একটা না হয় খুব বেশি হলে মনে রাখতে পারি শূন্য স্থানের ক্ষেত্রে মানটা, শূন্য মাধ্যমের ক্ষেত্রে মানটা, এপসাইলনের মানটা, তড়িৎভেদ্যতার মানটা আমরা মনে রাখলাম 8.854, তারপরে আমি বাকিগুলো এত মনে রাখতে পারবো না, তখন কি করা হলো, দেখো কি করা হলো, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। কি করা হলো, অন্য যে কোনো মাধ্যমের জন্য তড়িৎভেদ্যতাকে শূন্য মাধ্যমের কত গুণ সেই হিসেবে লেখা হলো, ঠিক আছে। কম তো হবে না, বেশি হবে, কম হবে না, কম হতেই পারে না, কারণ প্রত্যেকটি মাধ্যমে বাধা দেওয়ার ক্ষমতা বেশি, তার মানে তার তড়িৎভেদ্যতার মানও বেশি, ঠিক আছে। এটা কত হবে, এটা সম্ভবত হবে 2.2 ইন্টু এইটা 8.854, যেটাকে আমি এপসাইলন 0 লিখছি, ওকে। এটা কত হবে, এটা সম্ভবত হবে 42 সামথিং, এরকম কিছু একটা হবে, ঠিক আছে, দেখে নেবেন ভুল হতে পারে। এটা হবে প্রায় 80/81, তাহলে আমরা এপসাইলন 0টা শুধু মনে রাখবো 8.854 ইন্টু 10⁻, মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা শুধু মনে রাখবো, অন্য যে কোনো মাধ্যমের জন্য এত বড় সংখ্যা মনে রাখার দরকার নেই, জাস্ট সেটা শূন্য মাধ্যমের কত গুণ সেটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের অত বড় জিনিসটাকে মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট 2.2টা মনে রাখলে হয়ে যাবে, 42.2টা মনে রাখলে হয়ে যাবে, আর বাকি এটাকে আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোকে যারা হচ্ছে শূন্য মাধ্যমের গুণিতক, এইগুলোর একটা নাম দিয়ে দিলেই ঝামেলা মিটে যায়, জাস্ট সেটাকে মনে রাখবো, ঠিক আছে। পুরো জিনিসটার নাম হচ্ছে প্যারাফিনের তড়িৎভেদ্যতা, এতটা, এই ছোট জিনিসটাকে আমরা নাম দিলাম, যেটা কিনা শূন্য মাধ্যমে গুণিতক, এটাকে আমরা নাম দিলাম এই জিনিসগুলোকে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এই সমস্ত জিনিসটাকে। তাহলে আমরা যে কোনো মাধ্যমের এপসাইলন মানে তড়িৎভেদ্যতার মানটাকে কেমনভাবে লিখতে পারি, কোনো একটা কনস্ট্যান্ট, মানে এটার মান এই 2.2, 42.2, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন,
ইন্টু কত এপসাইলন জিরো। ঠিক আছে, এটাকে কে আবার অন্য একটা ছিল, তো চলো এটার মান আমরা অন্য কিছু করে দিই, এপসাইলন আর করে দিলাম। ওকে, ব্যাস। তাহলে এটাকে কি বলা হবে? আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এটা আমি লিখছি না, ঠিক আছে। রিলেটিভ পারমিটিভিটি উপরে লেখা আছে এটা। ওকে, তাহলে দেখো এটা জাস্ট একটা সংখ্যা, জাস্ট একটা সংখ্যা, মানে এ হচ্ছে ইউনিটলেস প্লাস ডাইমেনশনলেস, মাত্রাও নেই এনি, জাস্ট একটা সংখ্যা। ওকে, তো এটার সংজ্ঞা আমরা তোমাদের এখানে লিখে দিই আমি, ইউনিটলেস মানে কোনো একক নেই, মানে মাত্রাও নেই। ঠিক আছে, মাত্রাও নেই ইউনিটও নেই, এই আপেক্ষিক তড়িৎভেদ্যতা একটা ইউনিটলেস বা মাত্রাবিহীন কোয়ান্টিটি, এককবিহীন কোয়ান্টিটি। ঠিক আছে, রাশি। তাহলে এটার সংজ্ঞা দিয়ে আমি কীভাবে, দেখো এপসাইলন আর মানে তাহলে কি দেখা যায়, রিলেটিভ পারমিটিভিটি মানে এপসাইলন এম বাই এপসাইলন জিরো, মানে হচ্ছে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা মানে হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। কি দেখ, কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। ঠিক আছে, মনে থাকবে, নোট করে নাও, লিখে নাও। এগুলো মনে রাখার কিছু দরকার নেই, এই 2.2 এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এইটা মনে রাখো, না মনে রাখলেও চলবে, তাও মনে রাখো। ঠিক আছে, 8.854 × 10⁻⁻12, আর কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এগুলো বোঝানোর জন্য। ওকে, তো চলো, তাহলে এতক্ষণ কি হলো, এসআই পদ্ধতির জন্য কুলম্বের সূত্রটা আমরা পেলাম 1/4πε যে কোনো মাধ্যমের জন্য। ঠিক আছে, Q1 Q2/r²। ওকে, যেখানে আমরা পেলাম যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার মানটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার থেকে বেশি, আর ফোর্সটা হচ্ছে সব থেকে কম, ও মানে ফোর্সটা হচ্ছে শূন্য মাধ্যমের থেকে কম যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, চলো, আর তড়িৎভেদ্যতা আমরা লিখতে পারি, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে লিখতে পারি আমরা এপসাইলন আর ইন্টু এপসাইলন জিরো, শূন্য মাধ্যমের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আমরা এখন যে কোনো মাধ্যমের জন্য যদি এটা হয়, তাহলে এটাকে আমরা এখন কেমন লিখতে পারি, যে কোনো মাধ্যমের জন্য 4πε আর এপসাইলন জিরো। আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন আর 1, শূন্য মাধ্যমের জন্য এপসাইলন আর, এখানে যদি শূন্য মাধ্যম দিই তাহলে এখানে 1। চলো, তাহলে শূন্য মাধ্যমের জন্য এটার মান 1। ওকে, লিখে রাখো না হয় এটা, যে ফর, আর কি লিখবে, এপসাইলন আর শূন্য মাধ্যমের জন্য 1। ঠিক আছে, চলো, তাহলে এর সংজ্ঞা আমি একটা বলেছি, কি, যেটা এখান থেকেই পাওয়া যাচ্ছে, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ওই মাধ্যমে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আর একটা ডেফিনেশন দেওয়া হয়, কি, কোনো মাধ্যমের শূন্য মাধ্যমে যে আকর্ষণ বা বিকর্ষণ বল F0, আর ওই মাধ্যমে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তার অনুপাত হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। কোনো মাধ্যমে শূন্য মাধ্যমে আপেক্ষিক বা শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল, আর ওই মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অনুপাত। শর্ত কি, Q1 Q2 আর সব সেম থাকতে হবে, শূন্য মাধ্যমেও যা ছিল এই মাধ্যমে তাই থাকবে, তখন ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুপাত হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। চলো এটা প্রুভ করে ফেলো। F0 সমান লেখা আছে এখানে, চলো F0 সমান লিখে ফেলি, শূন্য মাধ্যম, তাহলে হবে 1/4πε0 Q1 Q2/r²। ওকে, আর অন্য মাধ্যমের যে কোনো মাধ্যমের জন্য কি হবে, 4πε আর ε0। ঠিক আছে, Q1 Q2/r²। কেন লিখলাম এটা, কীভাবে দেখে নাও এখান থেকে। ঠিক আছে, এপসাইলন এম লিখতাম প্রথমে, তারপরে সেখান থেকে আমি এপসাইলন আর ε0 লিখতাম। এখন দুটোকে ডিভাইড করে দাও, কি হবে, 1/4πε0 1/4πεr, এটা নিচে চলে আসবে, ε0 এটা উপরে চলে যাবে, এপসাইলন আর ε0, তাই তো, আর এটা তো সব সেম, কেটে যাবে, এটা কেটে গেলে এপসাইলন আর করে দেবে। ঠিক আছে, তাহলে শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল না, আর ওই মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানে অনুপাত হচ্ছে এটা। তাহলে আমরা এখন কি বুঝতে পারছি এটা থেকে, ঠান্ডা মাথায় যাও।
মনে করো এটা আমি এখন ওয়াটার করে নিচ্ছি, জল করে নিচ্ছি, জল, আর জলের তড়িৎ ভেদ্যতা, এই আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আমি এটা দেবো। ওকে, তাহলে এখন যদি Q1 Q2 আর ডিস্টেন্সে থাকে, সেক্ষেত্রে যদি শূন্য মাধ্যমে হয় ফোর্সটা F, ঠিক আছে, আর জলের যদি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাটা হয় 80, ওকে, তাহলে দেখো FW সমান 80, তাহলে জলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল মান হবে শূন্য মাধ্যমে যা হতো, চলো এটাই রাখি, শূন্য মাধ্যমে যা হতো তার 80 গুণ কম। এমনিতে আমরা জানি অন্য মাধ্যমে গেলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হয়ে যাবে, তাহলে যত যার আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তুলনায় তার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম। জল মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা যদি 80 হয়, তাহলে যদি সব সেম থাকে Q1 Q2 বাই আর, ওই জিনিসটা যদি আবার শূন্য মাধ্যমে রাখি, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যা হবে, যদি আমি জল মাধ্যমে রাখি, যত তড়িৎ আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ততটা কম হয়ে যাবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা। বোঝা গেল? এই দুটো রিলেশন মনে থাকবে। তাহলে যদি সব সেম থাকে Q1 Q2 বাই আর, তাহলে শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যা হবে, ওই মাধ্যমে এসে মানটা, আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ততগুণ কমে যাবে জলের ক্ষেত্রে। দেখবেন, তাহলে এখন যদি আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মানটা কীভাবে বলতে পারি, সংজ্ঞাটা, যে কোনো মাধ্যমে আপেক্ষিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান শূন্য মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের তুলনায় যতগুণ কম। তাহলে কোশ্চেন আসে, তোমরা দেখবে যে জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা 80 বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে তুমি কি লিখবে? সিম্পল ব্যাপার লিখবে যে দুটি আধান যদি শূন্য মাধ্যমে থাকে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, ওই আধান, ওই সেম দুটি আধান যদি একই দূরত্বে থাকে জল মাধ্যমে, সেক্ষেত্রে তার জল মাধ্যমে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে F/80। ঠিক আছে, এরকমভাবে বলবে। ওকে, তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে হচ্ছে অতগুণ ফোর্সটা কমে যাবে শূন্য মাধ্যমের সাপেক্ষে। বোঝা গেল? তাহলে এটাই এসআই পদ্ধতির জন্য সবটা কমপ্লিট হয়ে গেল। এবার আসবো আমরা সিজিএস পদ্ধতির জন্য। ঠিক আছে, চলো মুছে দিতে হবে। এবারে সিজিএস পদ্ধতির জন্য দেখো, চলো জেনারেলটা আগে লিখে ফেলি। কুলম্বের সূত্রে রূপ হচ্ছে F = K × Q1 Q2 আর²। ঠিক আছে, এখন এটা দেখো সিজিএস পদ্ধতির জন্য ফর্মটা হয় 1/ε, মানে যে মাধ্যমে থাকে তার তড়িৎ ভেদ্যতা, জাস্ট 4π2π কিছু না কিন্তু। ওকে, সিজিএস পদ্ধতির জন্য এটা। ওকে, এবার দেখো ফার্স্ট দিন আমি একটা জিনিস বলেছিলাম, শূন্য মাধ্যমের জন্য, জাস্ট শূন্য মাধ্যমের জন্য মানটা হয় K এর মান 1। ঠিক আছে, আর আজকে যদি এখান থেকে আমি লিখি তাহলে কি হবে? শূন্য মাধ্যমের জন্য ε0, দুটো সেম হতে গেলে অবশ্য করেই এর মানটা 1, তাই না? আমরা আবার কি জেনেছি একটু আগে, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ইনটু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কি পাচ্ছি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা 1। দেখো দুটো সমান হতে গেলে এর মান 1 হতে হবে। তাহলে সিজিএস পদ্ধতির জন্য, জাস্ট সিজিএস পদ্ধতির জন্য ε0 মানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান হচ্ছে 1। ওকে, তড়িৎ ভেদ্যতার মান 1, কিন্তু মোটেও এটা ইউনিটলেস যে তা কিন্তু না। ঠিক আছে, ইউনিট দিয়ে লিখতে হবে। সিজিএস পদ্ধতির জন্য ε(n) বা এর মান ইউনিট কত হবে? দেখো এখান থেকে বের করে নাও। ε(m) সমান Q1 Q2 বাই F আসবে নিচে r², সেখান থেকে ইউনিট কত হবে? কুলম মানে ESU, আধান তার স্কোয়ার, ডাইন ইনভার্স আর r², সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তাহলে সেই ইউনিটটা এখানে হবে। ঠিক আছে, এই লিখে দাও। ওকে, আমি আর লিখছি না। তাহলে সিজিএস পদ্ধতির জন্য এর মান যদি 1 হয়ে যায়, তাহলে তোমার দেখতে হবে যে সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান দুটি সমান। দেখো দুটো সমান লিখে দিও না কোনোদিন এরকম যেন, কারণ একটা ইউনিট আছে একটা ইউনিট নেই। এই ইউনিট নেই, এ হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি, এর হচ্ছে ইউনিট আছে, কিন্তু দুজনের মানটা সমান। কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সিজিএস পদ্ধতিতে, ধরো জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা 80 সিজিএস পদ্ধতিতে ধরে নাও, ঠিক আছে, হয়তো হবে না। ঠিক আছে, সিজিএস পদ্ধতি 80, তাহলে যদি তোমার বলে জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কত, তুমি বলবে 80। কিন্তু যদি ধরে সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক ভেদ্যতা কত,
তখন কিন্তু তোমার 80 বললে হবে না, তখন বলতে হবে 80 ইএসইউ স্কোয়ার লাইন ইনভার্স বলতে হবে, এপসাইলন ওয়াটার বলতে হবে, আর এপসাইলন আর ওয়াটারে 80 সিজিএস পদ্ধতির জন্য। দুজনার সংখ্যাটা একই, মানে মানটা একই, ঠিক আছে। আপেক্ষিক তড়িৎভেদ্যতা আর তড়িৎভেদ্যতা সিজিএস পদ্ধতিতে মানটা একই, কিন্তু মাথায় রাখতে হবে একজনের ইউনিট আছে, শুধু তড়িৎভেদ্যতা বললে তার ইউনিটটা বলতে হবে, নাহলে ভুল। আর আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে তার ইউনিট বলার দরকার নেই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা এক হওয়ার জন্য কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা এটা আর কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার মানটা সিজিএস পদ্ধতিতে সেম হয়। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট। তাহলে সিজিএস পদ্ধতির জন্য আমরা লিখবো এফ ইকুয়াল টু এরকম, এবং ডিরেক্ট আমি এখানে বসিয়ে দিতে পারি এটাকে, কিন্তু এটা যদি ইউনিটলেস কোয়ান্টিটি, দুদিকের ইউনিট মিলবে না, সেক্ষেত্রে আমি এটাকে রাখছি আপাতত এম, কিন্তু তোমরা এখানে ডিরেক্ট কোনো মাধ্যমে আপেক্ষিক তড়িৎভেদ্যতা জানতে পারলে এখানে লিখে দিতে পারো, ঠিক আছে, মানে এটা এরকম লেখা হচ্ছে। তাহলে সিজিএস পদ্ধতির জন্য এপসাইলন এম আর এপসাইলন আর এর মানটা একই হয়। চলো ইউনিট বাদ দিলাম, দুজনের মান কিন্তু সেম হয়, কারণ হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা এক হয়। ওকে, বোঝা গেল এ পর্যন্ত? তাহলে এসআই হচ্ছে কুলম্বের সূত্র অনুসারে এফ ইকুয়াল টু এটা, সিজিএস এর জন্য এফ সমান জাস্ট 1/এপসাইলন। ওকে, বা ডিরেক্ট এপসাইলন আর লিখে দিতে পারো, কিন্তু ওই ইউনিটের ব্যাপারটা যেন মাথায় থাকে। বাস, বোঝা গেল? ঠিক আছে, চলো কিছু অঙ্ক করা যাক। চলো 1 নম্বর অঙ্ক, ধরো দুটি আধান Q1 Q2 আর ডিস্টেন্সে, অঙ্কটা আমি এখানে দিয়ে দেবো অবশ্য, আর ডিস্টেন্সে রয়েছে, এদের মধ্যে এরা যখন শূন্য স্থানে রয়েছে তখন এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F, ঠিক আছে। এখন ওই দুটি আধান সেম ডিস্টেন্সে রয়েছে কোথায়, অন্য একটি মাধ্যমে, ধরা যাক অভ্র মাধ্যমে, ঠিক আছে, সেক্ষেত্রে এফ এর মান হচ্ছে 4.2। তো প্রশ্ন হচ্ছে অভ্রের তড়িৎভেদ্যতা কত, অভ্রের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত, ঠিক আছে। তাহলে অঙ্কটা করার কোনো দরকার নেই, কারণ কি এখানে বলে দিয়েছে শূন্য মাধ্যমে Q1 Q2 আর ডিস্টেন্স, আর অভ্র মাধ্যমেও সব সেম রেখেছে। তাহলে যখনই সব সেম রয়েছে, অভ্র মাধ্যমে শূন্য মাধ্যমের তুলনায় ফোর্সটা 4.2 গুণ কম, তার মানে সেটাই হচ্ছে অভ্রের মাধ্যমে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তাহলে অভ্রের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 4.2, ঠিক আছে। ভালো করে দেখে নেবে, আগে আমি করিয়েছি যে F0/F নেম হচ্ছে এপসাইলন আর, তাই তো। চলো করে দেখে নাও, এফ এর মান কত, F0 মান হচ্ছে F, এফ এর মান বলেছে F/4.2, এটা উপরে উঠে যাবে, কিন্তু এপসাইলন আর কেটে যাবে, এপসাইলন আর মান হচ্ছে 4.2, ঠিক আছে। অঙ্ক করে দেখা দরকারও নেই, এমনি কনসেপ্ট থেকে তোমরা বলে দিতে পারবে। ওকে, চলো এবার দ্বিতীয় অঙ্কে চলো। সেকেন্ড অঙ্কটা দিচ্ছি, Q1 Q2 আর ডিস্টেন্সে আছে শূন্য মাধ্যমে। ওকে, বল হচ্ছে F। এখন হচ্ছে 2Q1, চলো চার্জ অর্ধেক করেছি, ঠিক আছে, ডিস্টেন্স সেম, তাহলে কি মাধ্যমে এটা দেবো, গ্লিসারিন। এফ হয়েছে যা একটা লিখে, ঠিক আছে, 40। তাহলে গ্লিসারিনের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত, বের করতে হবে। তাহলে এখন কিন্তু দেখো শূন্য মাধ্যমে, অঙ্কটা আগে বলছি, শূন্য মাধ্যমে Q1 Q2 আর ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এখন গ্লিসারিন মাধ্যমে আমি এদেরকে অর্ধেক চার্জ করে রেখেছি, মানে Q1 Q2 আর নেই, চার্জ অর্ধেক করে সেই দুটো সেম ডিস্টেন্সে রেখেছি গ্লিসারিন মাধ্যমে, সেক্ষেত্রে বল হয়েছে F/40। তাহলে গ্লিসারিনের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ওরকম করলে হবে না, যেহেতু 40 গুণ কমে গেছে, তার মানে কারণ হচ্ছে এখানে চেঞ্জ হয়ে গেছে, সব সেম নেই, ডিস্টেন্স সেম আছে কিন্তু চার্জের মান সেম হয়ে গেছে। তাহলে এখন তোমাকে অঙ্কটা করতে হবে।
তাহলে শূন্য মাধ্যমের জন্য আমরা কি জানি 1/4 পাই এপসাইলন নট এরকম করে হবে, ঠিক আছে। তো Q1 Q2 বাই আর স্কোয়ার, যেটার মান হচ্ছে দিয়ে দিয়েছে এখানে F, ঠিক আছে, 1 নাম্বার দাও। আচ্ছা গ্লিসারিন মাধ্যমে হচ্ছে 1/4 পাই এপসাইলন আর ইন্টু এপসাইলন 0 এপসাইলন এম লিখতাম। তারপরে এখন এখানে হয়েছে Q1/2 নিচে লিখছি, এটাও হয়েছে Q2/2 আর সেমি আছে, এটা সমান বলেছে F/40 2। দেখো আমি কি করছি এখানে, চলো এমনি লিখে দাও 1/2 নম্বরে আমি লিখছি জাস্ট এই F/40 জায়গায় এই মানটা ফেলবো 1/4 পাই এপসাইলন আর এপসাইলন 0, ঠিক আছে, এটা 1/4 হয়ে গিয়েছে, যেটাকে আমি প্রথমে লিখে দিই। আর এখানে আছে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা সমান F/40 1/40 রাখো, আর F এর জায়গায় আমি 1 থেকে যে মানটা পেয়েছি ওটা লিখে দিচ্ছি, ঠিক আছে, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো দুদিক থেকে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে, তাই তো। কারণ এটা ঠিকঠাক করে করো, তাহলে আসছে 1/4 এপসাইলন 0 ইকুয়াল টু 1/40, সরি এপসাইলন আর, এপসাইলন 0 কেটে গিয়েছে, ঠিক আছে, তাহলে এপসাইলন আর হবে কত 10, তাই তো। তাহলে গ্লিসারিন মাধ্যমে আপেক্ষিক তড়িৎ হচ্ছে 10। তো অঙ্কগুলো খুব সোজা সোজা হবে, ঠান্ডা মাথায় করো। এরকম আরও অনেক অঙ্ক থাকতে পারে যেখানে হয়তো কিউ সেম রেখেছে, ডিস্টেন্সটা দ্বিগুণ করে দিয়েছে। যদি সবই সেম থাকে তাহলে শুধু দুজনের এফ তুলনা করে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, যতক্ষণ কম হবে অন্য মাধ্যমে সেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ। কিন্তু যদি এগুলো সেম না থাকে Q1 Q2 তাদের মধ্যে ডিস্টেন্স আর, তখন কিন্তু অঙ্কটা তোমার একটু করে দেখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, জানাতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা পরের ক্লাসে বলে দেবো, ঠিক আছে। আজ এই পর্যন্ত, বাই।